আমার ভাগ্নেকে ছোট মনে করে আমি তার সব কাজই নিজের হাতে করে দিতাম। একদিন বাড়িতে কেউ ছিল না, তখন হঠাৎ করে আমার ভাগ্নে তোয়ালে পেঁচিয়ে আমার ঘরে দৌড়ে এলো। এসে বলল, মামি আমি অনেক ব্যথা পেয়েছি বলেই সে আমার বিছানায় শুয়ে পড়ল। সে বলল, মামি কি দেখছ? আমি ভাবলাম সত্যিই কিছু ঘটেছে, তাই তার কাছে গেলাম। কিন্তু যখন আমি তাকে দেখতে গেলাম, হঠাৎ করে সে আমাকে তার যে ছেলেটিকে আমি এতদিন নির্দোষ মনে করতাম, সে মুহূর্তের মধ্যেই এমন কিছু ঘটল যা আমি কল্পনাও করিনি। ১৯ বছর বয়সে আমার বিয়ে হয়। আমি অনেক সুন্দর দেখতে। বাইরে বের হলে সবাই আমার দিকে চেয়ে থাকত। মনে হতো তারা আমাকে কিছু বলতে চায়, কিন্তু আমি কাউকেই পাত্তা দিতাম না। বন্ধুরা রেডি থাকো, আজকের গল্পটা অনেক স্পেশাল হতে চলছে। দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। আমার বিয়ে হয়েছিল আমার থেকে অনেক বড় একজন মানুষের সাথে। যখন আমার বয়স ছিল ১৯ বছর, তখন আমার স্বামীর বয়স ছিল ৩৫ বছর। আমার পক্ষে এত বড় বয়স্ক স্বামীকে পছন্দ করা খুবই কঠিন ছিল। তাকে দেখলেই আমার রাগ হতো এবং ধৈর্যের বাঁধ ভেঙে যেত। আমি দেখতে বেশ সুন্দরী ছিলাম, আর আমার স্বামী আমার সৌন্দর্য দেখে সবসময় খুশি হতেন। কিন্তু আমি তাকে কখনো আমার কাছে আসতে দিতাম না, এমনকি একই বিছানায়ও শুতে দিতাম না। ধীরে ধীরে আমার মধ্যেও জীবনে একজন মানুষের প্রয়োজন অনুভূত হতে লাগল, কিন্তু কোনোভাবেই আমি আমার সেই বয়স্ক স্বামীর কাছাকাছি যেতে পারতাম না। আমার একাকী জীবন কাটছিল। এমন সময়ে হঠাৎ করে আমার নন্দের ছেলে, অর্থাৎ আমার ভাগ্নে আমাদের বাড়িতে এলো। তার নাম ছিল কুনাল। আমি কুনালকে প্রথমবারের মতো দেখছিলাম, কারণ সে আমাদের বিয়েতেও আসতে পারেনি। সেই সময়ে সে হোস্টেলে ছিল এবং তার পরীক্ষা চলছিল। বাড়িতে আসার পর কুনাল পরিবারের সবার সাথে কুশল বিনিময় করছিল। তারপর সে আমাকে আলিঙ্গন করল, যা দেখে আমার স্বামী একটু বিরক্ত হয়ে উঠল। পরিস্থিতি স্বাভাবিক করতে আমি কুনালকে জিজ্ঞাসা করলাম, কুনাল, হঠাৎ করে বাড়িতে আসার সুযোগ কিভাবে পেলি? এই প্রশ্ন করার পরই আমার শাশুড়ি মা রেগে গিয়ে বললেন, তুমি কে জানতে চাওয়ার? আমার মেয়ের ছেলে এখানে আসতে পারবে না। আমি বিনয়ের সাথে বললাম, না মা, আমার ওভাবে বলার মানে ছিল না। আমি শুধু বলতে চেয়েছিলাম, কুনাল আমাদের বিয়েতে আসেনি, তো হঠাৎ আজ এলো কেন? কুনাল মুচকি হেসে বলল, নানি, মামি তো শুধু প্রশ্ন করেছেন, রাগ করবেন না। আমার তখন ফাইনাল পরীক্ষা চলছিল, তাই বিয়েতে আসতে পারিনি। তবে এখন আমি এসেছি, আর মামি থেকে অনেক আদর নিয়ে তবেই ফিরব। যখন মন ভরে যাবে তখনই ফিরে যাব। এই কথা শুনে সবাই হেসে উঠল। আমি কুনালের থাকার বিষয়টা জানতে চাইনি, শুধু মজা করে একটা প্রশ্ন করেছিলাম। কিন্তু শাশুড়ি মা রেগে গেলেন, তাই আর কিছু বলার সাহস পেলাম না। কিছুক্ষণ পর কুনাল ফ্রেশ হয়ে এলে শাশুড়ি মা আমাকে তার জন্য নাস্তা আনতে বললেন। নাস্তা নিয়ে যাচ্ছিলাম, হঠাৎ পা পিছলে প্লেট কুনালের উপর পড়ে গেল। নাস্তা তার পোশাকে পড়ায় শাশুড়িমা চিৎকার করে বললেন, তাড়াতাড়ি তার পোশাক পরিষ্কার করো। তখন স্বামী বাড়িতে ছিলেন না, আমার স্বামী তখন বাজারের কাজে বাইরে গিয়েছিলেন। শাশুড়ি মায়ের বকুনি শুনে আমি ঘাবড়ে গিয়ে রান্নাঘর থেকে একটি কাপড় আনতে গেলাম। কাপড় পরিষ্কার করার আগে আবার জিজ্ঞাসা করলাম, মা, সত্যিই কি আমাকে কুনালের জামা পরিষ্কার করতে হবে? উত্তরে শাশুড়ি মা রেগে বললেন, আর কে করবে? ভুলটা তুমি করেছ, তাই তোমাকেই ঠিক করতে হবে। পুরো ব্যাপারটায় কুনাল চুপ ছিল, নিজের জামা পরিষ্কার করার চেষ্টা করেনি। জামা পরিষ্কার করতে গিয়ে আমি একটু অস্বস্তি বোধ করছিলাম। কুনাল নিজেই পরিষ্কার করতে পারত, কিন্তু সে দাঁড়িয়ে আমাকে কাজটা করতে বলল। আমার সংকোচ হচ্ছিল, আর সে মিষ্টি চোখে তাকিয়ে বলল, মামি, এখানে এভাবে পরিষ্কার করুন। ধীরে ধীরে নির্দেশনা দিল কিভাবে করতে হবে। ঠিক তখনই আমার স্বামী ফিরে এলেন এবং আমাকে এই কাজ করতে দেখে রেগে বললেন, তুমি এটা কেন করছ? তখন আমি তাকে সব খুলে বললাম, আমি ইচ্ছা করে এটা করছি না, শাশুড়ি মায়ের নির্দেশেই করছি। আমার স্বামীর নাম রাজু। তিনি শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে বললেন, মা, কুনাল এখন নিজেই, সে আর ছোটটি নেই যে আমার স্ত্রীর সাথে এভাবে কাজ করানো হবে। যা হয়েছে তা ছিল একটা দুর্ঘটনা। ভবিষ্যতে এমন কোনো কাজ করার চেষ্টা করো না যা একজন পুরুষের কাজ। এই বলে রাজু আমার হাত থেকে কাপড়টা সরিয়ে নিয়ে চলে গেলেন। তিনি যে বাজারের জিনিসপত্র নিয়ে এসেছিলেন তা পাশে রেখেই বেরিয়ে গেলেন। এরপর আমি সেই জিনিসপত্র নিয়ে রান্নাঘরে চলে গেলাম। কুনাল ও আমার পিছু পিছু এলো। নল থেকে হাত ধোয়ার সময়ে সে আস্তে আস্তে কিছু বলছিল, যেন তার মনের মধ্যে কিছু ভারী কষ্ট জমে আছে। আমি শুনলাম, সে বলছিল, এখান থেকে চলে যাব,
আমি অবাক হয়ে বললাম, কুনাল, তুমি তো মাত্র কয়েক ঘন্টা আগে এখানে এসেছ। এত তাড়াতাড়ি চলে যাওয়ার কথা ভাবছ কেন? তখন কুনাল বলল, আমি তো বাইরের মানুষ, তাই হয়তো এখানে থাকার কোনো মানেই নেই। মামিও আমাকে হয়তো বাইরের লোক মনে করেন। মায়ের স্নেহ পেতে এসেছিলাম, কিন্তু হয়তো আমার ভাগ্যে তা নেই। এই কথা বলে সে চলে যেতে চাইল। আমি তখন হঠাৎ করেই তার হাত ধরে ফেললাম। হাতটা একটু জোরে টেনে ফেলায় সে আমার একেবারে কাছে চলে এলো। তখন আমি দ্রুত তাকে সরিয়ে দিয়ে বললাম, দুঃখিত, আমি ভুল করে ফেলেছি কুনাল, আমি ভুল করে তোমাকে টেনে এনেছিলাম। বলার পর আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম, কুনাল, রাজুর কথাগুলোকে মন থেকে নিও না। আসলে আমি আমার স্বামীকে তেমন গুরুত্ব দিই না। সে শুধুমাত্র সম্পত্তির জন্য আমার পেছনে ঘুরে বেড়ায়। তোমার পোশাকে কিছু পড়লেও আমি পরিষ্কার করতাম, যেমনটা তোমার জামাকাপড় পরিষ্কার করেছি। যদি সত্যিই আমার কাছ থেকে আদর স্নেহ পেতে চাও, তবে এখানেই থাকো। না হলে রাজুর কথাগুলো মনে রেখে চলে যেতে পারো। এরপর বললাম, দেখো এখন কি করবে? আমার কথা শুনে কুনাল বলল, মামি, সত্যি বলতে আপনার কথাগুলো শুনে আমার সব রাগ গলে গেল। এখন শুধুমাত্র আপনার জন্যই এখানে থাকব। আপনি যদি বলেন, তবে এখন থেকে আমি আপনারই। বলেই সে আমাকে আলিঙ্গন করল। কুনালের এমন ছোট ছোট কথাগুলো আমার মনে প্রভাব ফেলছিল। চোখের পলকেই 5 দিন কেটে গেল। এই কদিনে কুনাল বাড়ির একজন সদস্য হয়ে উঠেছিল। প্রতিদিন সকালে আমার স্বামী তাকে দোকানে নিয়ে যেতেন। রাজুর একটি ছোট দোকান ছিল, আর কুনালকে একঘেয়েমি থেকে বাঁচাতে তাকে সঙ্গ নিতেন। কুনাল আসার পর বাড়ির কাজের চাপ বেড়ে গেল। শাশুড়ি মা সারাদিন মন্দিরে থাকায় বাড়ির কাজে সহায়তা করতেন না, আর স্বামীর আয়ও ছিল কম, তাই কাজের লোক রাখা সম্ভব ছিল না। একদিন আমি রাজুকে বললাম, রাজু, এত কাজ আর পারছি না। বাড়িতে এখন আরও একজন সদস্য, কিন্তু শাশুড়ি মা কোনো সাহায্য করছেন না। আমাদের কথোপকথন শাশুড়ি মা শুনে ফেললেন। রেগে ঘরে ঢুকে বললেন, এই বয়সে তুমি আমার কাছ থেকে কাজ করাতে চাও? আর স্বামীর কানেও কথা ঢালছ? এরপর তর্ক শুরু হল। রাজু এসে বলল, দুজনেই চুপ করো। মা আর আগের মতো কাজ করতে পারেন না, আর আমি কাজের লোক রাখতে পারব না। যার জন্য বাড়ির কাজ বেড়েছে, সেই সাহায্য করবে। তারপর রাজু কুনালের দিকে তাকিয়ে বলল, কুনাল, তুমি দোকানে যাবে না, বাড়িতে থেকে মামির কাজে সাহায্য করবে। স্বামী তার দায়িত্ব থেকে মুক্তি পেতে নিজের ছোট ভাইপোকে আমার সাথে বাড়িতে একা রাখার সিদ্ধান্ত নিয়েছিল। আমি কিছু না বলেই তার এই সিদ্ধান্ত মেনে নিলাম। পরের দিন থেকে কুনাল বাড়িতে থেকে আমার সাথে কাজ করা শুরু করল। সকালে ঘরের কাজের সময় সে আমাকে সাহায্য করত। নাশতার পর শাশুড়িমা মন্দিরে চলে যেতেন আর রাজু দোকানে বেরিয়ে যেতেন। তাদের যাওয়ার পর আমি নাশতা করতাম এবং কুনাল আমার সাথে বসে খেত। কুনালের কিছু আচরণ আস্তে আস্তে আমার নজরে আসতে শুরু করেছিল। যখন শাশুড়িমা ও রাজু বাড়িতে থাকতেন, তখন সে দূরত্ব বজায় রেখে কাজ করত। কিন্তু যেই তারা বেরিয়ে যেতেন, কুনাল আমার অনেক কাছাকাছি চলে আসত। তবে ভালো দিক ছিল যে শাশুড়িমা যে কোনো সময় বাড়ি ফিরে আসতেন, আর এই ভয়ে কুনাল কিছুটা সতর্ক থাকত। সকালের দিকে যখন শাশুড়িমা ও রাজু বাইরে যেতেন, তখন কুনাল মাঝে মাঝে আমার কাছে তার ব্যক্তিগত কাজের জন্য বলত। যেমন সে যখন গোসল করতে যেত, আমাকে বলত তার কাপড় বিছানায় গুছিয়ে রাখতে। তার সাহস এতটাই বেড়ে গিয়েছিল যে একদিন সে আমাকে বলল, মামি, আজ তুমি শাড়ি পরে আসো। শাড়িতে তোমাকে অনেক সুন্দর লাগে। আমি এইসব বিষয়গুলো উপেক্ষা করছিলাম, কিন্তু তার আচরণ ক্রমশ বাড়ছিল। একবার সে বলল, মামি, গোসলের জন্য বালতিতে জল ভরে দাও। সেদিন আমি রান্নার জন্য সবজি নিয়ে বেশ বিরক্ত ছিলাম, তাই গোসলের জন্য খুব গরম পানি ভরে রেখেছিলাম। কিছুক্ষণ পরে কুনাল বাথরুম থেকে দৌড়ে আমার ঘরে চলে এলো। তার গায়ে শুধু একটি তোয়ালে জড়ানো ছিল। সে ঘরে ঢুকে বলল, মামি, আমাকে পুড়ে যাওয়া মলম লাগিয়ে দেও, খুব গরম লেগে গেছে। আমি তখন বুঝতে পারলাম, আমি রাগের মাথায় অত্যধিক গরম পানি দিয়েছিলাম, আর সে হয়তো পানি পরীক্ষা না করেই গোসল শুরু করেছিল। কুনাল আমার দিকে এসে বলল, মামি, খুব জ্বালা করছে। কোনো ক্রিম বা কিছু আছে কি? একটু লাগিয়ে দাও। সে তার পা দেখাল যেখানে সে বলছিল পুড়ে গেছে। আমি একটু নার্ভাস হয়ে গেলাম এবং বললাম, আমার ভুল হয়েছে। রাগের মাথায় এমনটা করিনি। আমি কুনালকে বললাম, আমার উচিত ছিল না এত গরম পানি সেখানে রাখা, কিন্তু তুমিও তো আগে দেখে নিতে পারতে পানিটা কতটা গরম। কুনাল হেসে বলল, এসব বাদ দাও। আগে আমার পায়ের দিকে তো দেখো। আমি তখন লজ্জা আর অস্বস্তিতে আস্তে আস্তে তার পায়ের তোয়ালেটা সরাতে লাগলাম। দেখি তার হাঁটুর উপরে কিছুটা জ্বলে গেছে। একজন তরুণ ছেলেকে এভাবে স্পর্শ করতে গিয়ে আমি একটু অস্বস্তিতে পড়ে গেলাম।
তোয়ালেটা সরানোর আগে একবার কুনাল এর দিকে তাকালাম। তার চোখের চাহনি দেখে আমি একটু দূরে সরে গেলাম। তারপর বললাম, তুমি মিথ্যে অভিনয় করছ, তাই না? কুনাল বলল, মামি, আমি জানতে চাইছিলাম তুমি রাগ থেকে এটা করেছ নাকি আমার জন্য চিন্তিত ছিলে। আমি তো শুধু তোমার সাথে একটু মজা করছিলাম। তার কথায় আমি রেগে গেলাম। হঠাৎ সে আমার হাত ধরে তার দিকে টেনে নিল আর চোখে চোখ রেখে বলল, মামি, আমি তোমার কাছে কেমন? তার প্রশ্নটা অদ্ভুত লাগল। আমি বললাম, কুনাল, এটা তুমি কি করছ? আমি তোমার মামি, এটা ভুলে যেও না। আমার হাত ছেড়ে দাও, না হলে আমি তোমার মামার কাছে অভিযোগ করব। কুনালের প্রতিক্রিয়া ছিল, মামা আমাকে এখান থেকে বের করতে পারবেন না। তার এই কথায় আমি আরও অবাক হয়ে গেলাম। এরপর সে আমাকে আরও কাছে টেনে নিল, এতটাই কাছে যে আমি নিজের স্বামীর সাথেও এতটা ঘনিষ্ঠতা কখনো অনুভব করিনি। কুনালের এমন আচরণে আমি কিছুটা দুর্বল হয়ে পড়ছিলাম। ঠিক তখনই বাইরে থেকে শাশুড়ি মা জোরে ডাকলেন, বুমা। সেই মুহূর্তে শাশুড়ি মায়ের কণ্ঠ আমার কাছে আশীর্বাদের মতো শোনাল। কারণ তার ডাকে আমি কুনালের হাত থেকে রেহাই পেলাম। শাশুড়ি মা আসার পর কুনাল আমাকে ছেড়ে কিছুটা দূরে সরে গেল। রাতে আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই বিষয়ে আমার স্বামী রাজুর সঙ্গে কথা বলব। শোয়ার আগে রাজু হঠাৎ বলল, তোমার তো এখন কাজের চাপ কিছুটা কমে গেছে, তাই না? কুনাল তো তোমাকে সহায়তা করছে। তাই তো। আমি কিছু বলার আগেই কুনাল আমাদের ঘরে এসে ঢুকল এবং হাসতে হাসতে বলল, মামা, তুমি কেন ছোটদের মতো দুধ খাচ্ছ? আমি মজা করে উত্তর দিলাম, তোমার মামার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি আছে, তাই দুধ পান করেন। এতে কোনো সমস্যা আছে? এটা আমাদের ব্যক্তিগত বিষয়, তোমার এখানে থাকা জরুরি নয়। এরপর কুনালকে বাইরে যেতে বললাম। আমার এই কথায় আমার স্বামীর মুখে হাসি ফুটে উঠল। তারপর আমরা দুজনে ঘুমিয়ে পড়লাম। পরের রাতে আমি যখন রান্নাঘরে দুধের গ্লাস রাখতে যাচ্ছিলাম, তখন হঠাৎ কুনাল আমাকে টেনে তার ঘরে নিয়ে গেল। তার এমন আচরণ দেখে আমি রেগে গিয়ে বললাম, কুনাল, তুমি কি করছ? আমি তোমার মামি, এটা ভুলে যেও না। তুমি যদি 5 সেকেন্ডের মধ্যে আমার হাত না ছাড়ো, তবে আমি চিৎকার করব। কুনাল ঠান্ডা মাথায় বলল, মামি, তুমি মাইক নিয়েও চিৎকার করো, তোমার স্বামী শুনতে পাবে না। কারণ তাকে তুমি এমন দুধ খাইয়ে দিয়েছ যাতে ঘুমের ওষুধ মেশানো। আমি সবকিছু দেখেছি, আর আমার মোবাইলেও সেই ঘটনা রেকর্ড আছে। কুনালের কথাগুলো শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। তার মোবাইল স্ক্রিনে আমি নিজেকে দেখতে পেলাম, যেখানে দেখা যাচ্ছিল আমি রাজুর দুধের গ্লাস ওষুধ মেশাচ্ছি। সে বলল, মামি, একবার ভাবো, যদি মামা এই ভিডিও দেখে ফেলে, তাহলে কি হবে? আমি প্রতিদিন রাজুর দুধের গ্লাস চুপিসারে ঘুমের ওষুধ মিশিয়ে দিতাম। কুনাল সেই ঘটনা ভিডিও করে আমাকে ব্ল্যাকমেইল করতে শুরু করল এবং আমার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতে লাগল। এতটা ধূর্ত হবে তা আমি ভাবতেও পারিনি। তখন আমার কাছে মিষ্টি কথা বলে তাকে শান্ত করা ছাড়া আর কোনো উপায় ছিল না। তাই আমি কুনাল এর কাছে গিয়ে তার গলায় হাত রেখে বললাম, কুনাল, আমি তো শুধু তোমার সাথে মজা করছিলাম। তুমি যখন থেকে এখানে এসেছ, তখন থেকেই তুমি আমার খুব কাছের মানুষ হয়ে গেছ, কিন্তু আমি বলতে পারিনি। আজ সুযোগ পেয়েছি, তাই বলছি। আমি কুনালকে এমনভাবে জড়িয়ে ধরলাম যেন সে আমার কথায় বিশ্বাস করে। কিছুক্ষণ পর বললাম, কুনাল, আমার পেটে হঠাৎ ব্যথা করছে, কাল এসে তোমার সঙ্গে দেখা করব। এই বলে আমি তার ঘর থেকে বেরিয়ে এলাম। পরের দিন থেকে রাজু কুনালকে তার দোকানে নিয়ে যেতে লাগল। কুনালের উপর আমার একদম বিশ্বাস ছিল না। যদি সে ভুল করে কিছু বলে ফেলে, তবে রাজুর সামনে আমার অবস্থার কি হবে? ভাবতেই পারি না। রাজু ও কুনাল দোকানে চলে যাওয়ার কিছুক্ষণ পর আমি দোকানের দিকে গেলাম, যাতে কুনাল এর উপর নজর রাখতে পারি। দোকানে ঢুকে দেখলাম সেখানে কেউ নেই। হঠাৎ সেখানে একটা গোপন ঘর দেখতে পেলাম, যা আমি আগে কখনো দেখিনি। আমি ভিতরে যেতে পারলাম না, কিন্তু সেখানে কারও কথা শোনা যাচ্ছিল। দরজার বাইরে কান পেতে শুনতে লাগলাম। রাজু কুনালকে বলছিল, তুমি কবে এটির চিকিৎসা শেষ করবে? যত তাড়াতাড়ি সম্ভব কাজটা শেষ করে তোমার টাকা নিয়ে এখান থেকে চলে যাও। কোনো মেয়ে? আমার স্বামী কাকে এত ভালোবাসে? কিছুই বুঝতে পারছিলাম না। এর মধ্যেই কুনাল বলল, তুমি আমাকে এই মেয়েটার চেহারা দেখাচ্ছ না কেন? একে? কিন্তু রাজু তাকে চুপ থাকতে বলল। আমার সন্দেহ ছিল না যে কুনাল আমার সম্পর্কে কিছু বলেনি। হঠাৎ তাদের বেরিয়ে আসার শব্দ শুনে আমি দ্রুত দোকান থেকে বেরিয়ে বাসায় ফিরে এলাম। তারপর ঠিক করলাম, আজ রাতে রাজুকে ঘুমের ওষুধ না দিয়ে কুনাল এর ঘরে যাব এবং কুনাল এর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তুলে রাজুর সামনে তাকে একেবারে ফাঁসিয়ে দেব, যাতে সে কুনালকে চিরদিনের জন্য বাড়ি থেকে বের করে দেয়। সন্ধ্যায় যখন রাজু বাড়ি ফিরল, আমি তাকে শাশুড়ির ঘরে যেতে দেখলাম। তার মুখে চিন্তার ছাপ ছিল।
সে ঘরে ঢোকার পর আমি দরজার পাশে কান পেতে দাঁড়ালাম। রাজু শাশুড়িকে বলছিল, মা, তুমি সারাদিন এত ফোন কেন করছিলে? এমন কি ঘটেছে? শাশুড়ি বললেন, এটা ভূমিকম্পের মতোই বড় একটা ঘটনা। তোমার বিয়ের 1 মাস হতে চলল, এখনও কোনো সুখবর পাওয়া যাচ্ছে না। তুমি কি ঠিক আছো নাকি? সন্ধ্যার পর শাশুড়ি আমাকে কিছু বলতে যাচ্ছিলেন, হঠাৎ পেছন থেকে কুণাল ডেকে উঠল, মামি। কুণালের কথা শুনে শাশুড়ি চুপ হয়ে গেলেন। তার মনে হয়েছিল যে আমি বাইরে আছি। আমি তার কথার প্রতিক্রিয়া না দেখিয়ে সরাসরি রান্নাঘরের দিকে চলে গেলাম। রাতে পরিকল্পনা মতো যখন রাজু ঘুমিয়ে পড়ল, আমি কুণালের ঘরের দিকে গেলাম। কাছে গিয়ে তাকে আলিঙ্গন করলাম এবং বললাম, কুণাল, আমি আমার প্রতিশ্রুতি রেখেছি, এখন আমি শুধুই তোমার। কুণাল আমার কাছে আসতেই আমি হঠাৎ তার হাত ধরলাম এবং চিৎকার করে উঠলাম, বাঁচাও, বাঁচাও। আমার চিৎকার শুনে রাজু দৌড়ে ঘরে এলো। তখন আমি রাজুকে বললাম, তোমার ভাগ্নে আমার উপর জোর করার চেষ্টা করেছে, ওকে বাড়ি থেকে বের করে দাও। রাজু আমার দিকে রাগান্বিত হয়ে চড় মারল এবং বলল, কুণাল আমাকে সবকিছু দুপুরেই বলে দিয়েছিল। আমি জানতাম তুমি আমাকে ঘুমের ওষুধ খাওয়াচ্ছিলে। এখন কুণাল আর আমি দুজনেই তোমাকে শাস্তি দেব। ঠিক সেই মুহূর্তে বাহিরে পুলিশের গাড়ির আওয়াজ শুনতে পেলাম। পুলিশ কয়েক মিনিটের মধ্যে ঘরে ঢুকল। আসলে আমি অনেক আগেই সন্দেহ করেছিলাম কুণালের উপর। সেই সন্ধ্যায় শাশুড়ি আর রাজুর কথাবার্তা শুনে আরও সন্দেহ বেড়ে গিয়েছিল। আমি বুঝতে পারছিলাম না কেন তারা আমাকে দ্রুত গর্ভবতী করতে চায়। তখনই বুঝলাম আমার জীবনের ঝুঁকি রয়েছে, আমি এর আগেই পুলিশের কাছে সবকিছু জানিয়ে দিয়েছিলাম। পুলিশ কুণাল, রাজু এবং শাশুড়িকে গ্রেপ্তার করল। আমি তাদের সাথে আমাদের দোকানে গেলাম। দোকানে পৌঁছে আমরা তদন্ত শুরু করলাম এবং দেখলাম একটি মেয়ে ঘুমিয়ে রয়েছে, তার মুখ পুরোপুরি ঢেকে দেওয়া। যখন আমরা তার গা থেকে কম্বল সরালাম তখনই আমার মাথা ঘুরে গেল। কারণ সে আর কেউ নয়, আমার নিজের বোন। চিকিৎসক জানালেন সে গভীর কোমায় রয়েছে। রাজু আমার বোনের স্বামী ছিল। বিয়ের কিছুদিন পরই সে অভিযোগ করেছিল আমার বোন পালিয়ে গেছে। এতে পরিবারে বিশাল অশান্তি শুরু হয়। মানসম্মান বাঁচাতে রাজু বাবাকে আমাকে বিয়ে করতে বলে এবং বাধ্য হয়ে আমাকে বিয়ে করতে হয়। পুলিশের বয়ানে জানা গেল শাশুড়ি আমার বোনের উপর অত্যাচার করে বাবার সম্পত্তি দখল করতে চেয়েছিল। বোন নিজেকে রক্ষা করতে জানায় সে আসল মেয়ে নয়, সম্পত্তি আমার নামে। কিন্তু রাজুর অত্যাচারে সে কোমায় চলে যায়। রাজুর আসল উদ্দেশ্য ছিল আমার বাবার সম্পত্তি দখল করা। তার পরিকল্পনা ছিল আমার সঙ্গে বিয়ে করে আমাকে গর্ভবতী করা, যাতে আমি কিছুই করতে না পারি। এরপর আমার বাবার সম্পত্তি দখল করা সহজ হবে। এদিকে কুণাল, যে গ্রামের একজন সাধারণ ডাক্তার ছিল, তাকে বড় অঙ্কের টাকার লোভ দেখিয়ে আমার বোনের চিকিৎসার জন্য ডাকা হয়েছিল। শেষ পর্যন্ত পুলিশ ও আদালতের মাধ্যমে সেই 3 অপরাধীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। আমার বাবা ভেবেছিলেন রাজু একজন সৎ এবং সরল মানুষ। কিন্তু তার পেছনে এত বড় ষড়যন্ত্র লুকিয়েছিল যা আমরা কল্পনাও করতে পারিনি। ভাগ্যক্রমে আমি সেই ফাঁদ থেকে পালাতে পেরেছিলাম। এখন আমার একমাত্র আশা, আমার বোন দ্রুত সুস্থ হয়ে উঠুক। বন্ধুরা, বর্তমান সমাজে অনেক মানুষ বাইরের হাসিখুশির আড়ালে মিথ্যার জাল বুনে থাকে। কে কখন বিশ্বাসঘাতকতা করবে তা বলা কঠিন। যখনই মনে হবে কিছু ভুল হচ্ছে, তখনই পুলিশের সাহায্য নিতে হবে। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। ধন্যবাদ। বাইরে বৃষ্টি হচ্ছিল, আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম। সেদিন আমি সাদা একটা নাইটি পরেছিলাম। বৃষ্টির ফোঁটাগুলো চুলে পড়ছিল। হঠাৎ দরজার ঘণ্টা বেজে উঠল। দরজা খুলতেই দেখি আমার জামাই দাঁড়িয়ে আছেন। তিনি মুচকি হেসে বললেন, আজ তো আপনাকে অনেক সুন্দর লাগছে শাশুড়িমা। আমি লজ্জায় একটু ঘাবড়ে গেলাম। সেদিন আমার স্বামীর সাথে আমার একটু ঝগড়া চলছিল। আমি চাইছিলাম আমাদের সম্পর্কটা ভালো থাকুক, কিন্তু কিছু কারণে আমরা একে অপরের থেকে দূরে সরে যাচ্ছিলাম। সেদিন আমি আমাদের ঘরটা সুন্দর করে সাজিয়েছিলাম। রাতে আমার স্বামী আসবে ভেবে অপেক্ষা করছিলাম, কিন্তু হঠাৎ করে জামাই ঘরে ঢুকলেন। তিনি মজা করে বললেন, এই সুন্দর ঘরের সাজ কার জন্য? আমি হেসে বললাম, এটা একটা ছোট্ট সারপ্রাইজ ছিল আমার স্বামীর জন্যে। জামাই তখন মজা করে বললেন, আপনার স্বামীকে এমন চমক দেওয়ার আইডিয়া ভালো, কিন্তু আমার আসার জন্য কি কিছু বিঘ্ন ঘটল তাই না? আমি হাসতে হাসতে বললাম, না, তেমন কিছু না।
শুধু একটু ভিন্ন কিছু করার চেষ্টা ছিল। জামাই তখন বললেন, সম্পর্কে মাঝে মাঝে চমক দিয়ে ভালোবাসা বজায় রাখতে হয়। আর আপনি সবসময় এমন উদ্ভাবনী চিন্তা করেন, সেটা প্রশংসনীয়। আমরা হাসিমজার মধ্যে কিছুক্ষণ গল্প করলাম এবং পরে জামাই আমাকে বিছানায় বসতে বললেন। তারপর জামাই আমাকে কিছু না বলেই, আজকের গল্পটা অনেক স্পেশাল, তাই সবাই রেডি হয়ে যাও। বন্ধুরা, দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। আমার বয়স ৩০ হলেও আমি আমার শরীরের অনেক যত্ন নিতাম, তাই এখনও আমাকে কম বয়সী মনে হয়। আমার স্বামীর অবহেলার কারণে আমি আমার মেয়ে জামাইকে মনে মনে অনেক ভালোবাসতাম। তাকে আমার মনের কথা জানাতাম। আমার জামাই আমার কষ্টগুলো বুঝত, তাই সে আমার পাশে সব সময় থাকত। আমি আমার মেয়ের জামাইয়ের সাথে কিছু কথা বলছিলাম, এমন সময় হঠাৎ আমার স্বামী রাহুল বাড়িতে চলে এলো। সে আগে থেকে বলেছিল যে সে ১ ঘন্টা আগেই আসবে, কিন্তু আজও সে দেরি করল। সময় মতো এলে জামাইকে দরজা থেকে বিদায় জানাতে পারতাম। বাড়িতে এসে সে প্রথমেই জামাইকে জড়িয়ে ধরল, কিন্তু আমাকে দেখল না, যা দেখে আমার একটু রাগ হল। ঘরে বসে আমি কিছু চিন্তা করছিলাম, জামাইও আমার পাশে বসেছিল। আমি তখন ভাবনার মধ্যে এতটাই ডুবেছিলাম যে হঠাৎ জামাই আমার দিকে হাত বাড়িয়ে বলল, শাশুড়ি মা, আপনি কি চিন্তায় আছেন? আমি একটু চমকে উঠলাম। সে মৃদু হাসিতে বলল, তাহলে এখানে একা একা কি ভাবছেন? আমি একটু লজ্জা পেয়ে হেসে বললাম, না, তেমন কিছু না, কিছু কাজের চিন্তা। আমরা গল্প করতে করতে আমি তাকে আমাদের সাজানো ঘরটা দেখালাম, যেটা আমি রাহুলের জন্য সাজিয়েছিলাম। জামাই প্রশংসা করে বলল, এটা খুব সুন্দর হয়েছে। আমি হেসে বললাম, ভেবেছিলাম রাহুলকে চমক দেব, কিন্তু তুমি এসে পড়লে। জামাই বলল, সম্পর্কে মাঝে মাঝে এমন ছোট ছোট চমক দেওয়া প্রয়োজন, এতে ভালোবাসা টিকে থাকে। এরপর আমরা কিছুক্ষণ গল্প করলাম এবং সে আমাকে বলল, কোনো সমস্যা হলে আপনি আমাকে বলবেন, আমি আছি আপনার পাশে। তার কথায় আমার মন একটু হালকা হলো আর আমি স্বাভাবিক অনুভব করতে শুরু করলাম। কারণ আমাকে আমার স্বামী ভালোবাসে না, সব সময় আমার কাছ থেকে দূরে থাকে আর আমার সাথে অনেক ঝগড়া করে। তাই আমি মনে মনে ভাবছিলাম আমার জামাইকে আমার কাছেই রাখব, তাকে আমার মনের সুখ দুঃখের কথা জানাব। পরের দিন রাহুল যথারীতি তার কাজের জন্য বেরিয়ে গেল। জামাই তখনও বাড়িতে ছিল। সে জানালো যে ১০টায় তার অফিসে যেতে হবে। জামাই অনেক ফিট এবং সুদর্শন, এবং তার ব্যক্তিত্ব দেখেই বোঝা যায় সে দায়িত্বশীল। সে নাস্তা করে নিজের কাজে লেগে গেল। আমি তার কাজের প্রতি যত্ন দেখে মনে মনে খুশি হলাম। জামাই যাওয়ার আগে আমাকে বলল, আপনারা যদি চান আজ সন্ধ্যায় ক্যান্ডল লাইট ডিনার করতে পারেন। গতকাল আমি সময় এসে আপনাদের পরিকল্পনায় ব্যাঘাত ঘটিয়েছিলাম। আজ আমি দেরিতে ফিরব। আপনারা নিজেদের মতো সময় কাটাতে পারেন। আমি হাসি দিয়ে তার কথা মেনে নিলাম। আর মনে মনে ভাবলাম, সম্পর্কগুলো কত সুন্দরভাবে পরিপূর্ণ হতে পারে যদি আমরা একটু যত্নশীল হই। রাহুল সারা দিন আমার সাথে খুব একটা কথা বলেনি, যদিও আমি বিকেলে তার জন্য ডিনার রেডি করেছিলাম। সন্ধ্যায় যখন সে বাড়িতে এলো, তাকে কিছুটা ক্লান্ত দেখাচ্ছিল। আমরা একসাথে ডিনার করলাম, কিন্তু আমি তাকে কোনো কিছুতে চাপ দিইনি, কারণ তাকে দেখেই মনে হচ্ছিল খুব পরিশ্রান্ত। আসলে রাহুল আমার স্বামী, এবং আমাদের জীবনের সময় কাটানোর আরও অনেক সুযোগ আসবে। তাই সেদিন তাকে আর কিছু না বলে শান্তিতে ঘুমাতে দিলাম। রাতে যখন সে ঘুমিয়ে পড়ল, আমি কিচেন পরিষ্কার করতে লাগলাম। তখন প্রায় রাত ১০টা বেজে গেছে এবং আমি আমার নীল গাউন পরেছিলাম। আমার জামাই তখনও বাড়ি ফেরেনি। আমি ভাবছিলাম তাকে ফোন দেব কিনা। ঠিক তখনই দরজা খুলে গেল এবং সে বাড়িতে ঢুকল। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কি খেয়েছ? সে জানালো, হ্যাঁ, সে বাইরে খেয়েছে। কিছুক্ষণ পর সে নিজের ঘরে চলে গেল আর আমি আমার ঘরে ফিরে গেলাম। আমি শুয়ে শুয়ে আমার জামাইয়ের কথা ভাবছিলাম। এইভাবেই দিনগুলো কেটে যাচ্ছিল। আমার জামাই সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস করত। সে প্রায়ই আমাকে বাড়ির কাজে সাহায্য করত। তার এই সহযোগিতা দেখে আমি ভাবলাম, আমার মেয়ে কত ভাগ্যবতী যে এমন একজন যত্নশীল এবং সাহায্যকারী মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছে। একদিন আমি রাহুলের কাপড় ঠিক করছিলাম, তার শার্টগুলো ধোয়ার জন্য আলাদা করছিলাম। হঠাৎ আমি তার প্যান্টের পকেট থেকে মুম্বাই যাওয়ার একটি টিকিট পেলাম। আমি তাকে জিজ্ঞেস করলাম, এই টিকিটটা কি? সে বলল, হ্যাঁ, অফিস থেকে আমাকে মুম্বাই যেতে হবে। ওখানে একটা অফিস পার্টি আয়োজিত হয়েছে। আমি তখন ভাবলাম, সে হয়তো আমাকে সঙ্গে নিয়ে যাবে। আমি তাকে বললাম, পার্টিতে আমাকে সঙ্গে নিয়ে চলো, আমাদের একসাথে ভালো সময় কাটানো হবে। কিন্তু সে হেসে বলল, এই পার্টি অফিসের সবার জন্য।
এটা পারিবারিক কোনো আয়োজন নয়, তাই তুমি যেতে পারবে না। তার কথায় আমি একটু হতাশ হয়ে পড়লাম, কারণ আমি আশা করেছিলাম হয়তো আমরা একসঙ্গে সময় কাটাব। পরের দিন সে মুম্বাই চলে গেল 4 দিনের জন্য। সেই সময় আমার জামাইও অফিসে পার্টির জন্য প্রস্তুতি নিচ্ছিল। সে আমাকে তার অফিসের পার্টিতে নিয়ে যাওয়ার প্রস্তাব দিল। আমার স্বামী যেখানে আমাকে কোথাও নিয়ে যেতে আগ্রহী ছিল না, সেখানে আমার জামাই আমাকে ভালো সময় কাটানোর সুযোগ দিল। আমি অনেক সুন্দর একটি নীল শাড়ি পরেছিলাম, যা আমাকে অনেক সুন্দর লাগছিল। জামাই আমাকে দেখে অবাক হয়ে গেল। বলল, শাশুড়ি মা, তোমাকে অনেক সুন্দর লাগছে। আমি তার কথায় একটু লজ্জা পেয়ে গেলাম। আমরা একসাথে সেই পার্টিতে গিয়েছিলাম, আর আমি খুবই ভালো সময় কাটিয়েছিলাম। সে আমাকে খুব যত্ন সহকারে সারা পার্টিতে নিয়ে ঘুরল, যেন আমি তার খুবই আপনজন। পার্টি থেকে বাড়ি ফেরার পথে আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি আমাকে পার্টিতে কেন নিয়ে গেলে? জামাই হেসে উত্তর দিল, শাশুড়িমা, পার্টি শুধু কর্মচারীদের জন্য নয়, মাঝে মাঝে পরিবারকেও সঙ্গে নেওয়া উচিত। তার কথা শুনে আমার ভালো লাগল, এবং আমি বুঝতে পারলাম সে আসলে আমাকে সম্মান দেখাতে চেয়েছিল। পরে রাতে, যখন আমি আমার ঘরে পোশাক বদলাচ্ছিলাম, তখন আমার ড্রেসের হুক খুলতে পারছিলাম না। রাহুলও বাড়িতে ছিল না, তাই আমি একটু দুশ্চিন্তায় পড়েছিলাম। ঠিক সেই সময় জামাই এসে আমার হুক খুলতে সাহায্য করল, এবং তারপর দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পরে আমি বাইরে এসে তাকে জিজ্ঞাসা করলাম, তোমার কি কোনো সমস্যা হয়েছে? সে মুচকি হেসে বলল, হ্যাঁ শাশুড়িমা, আমার ঘরের এসি নষ্ট হয়ে গেছে। এত গরমে এসি ছাড়া ঘুমানো খুব মুশকিল। আমাদের বাড়িতে মাত্র 2টি এসি ছিল, একটি আমার ঘরে এবং অন্যটি অতিথি ঘরে, যেখানে জামাই থাকত। তার সমস্যার কথা শুনে আমি তাকে আমার ঘরে এসে ঘুমাতে বললাম। সে রাতে জামাই আমার ঘরে এসে ঘুমাল। যদিও আমি কিছুটা অস্বস্তি অনুভব করছিলাম, তবুও আমি তার কষ্টের কথা ভেবে কিছু বলিনি। পরের দিন তার ছুটি ছিল, এবং আমাদের বাড়ির রেশন প্রায় শেষ হয়ে গিয়েছিল। আমি বাইরে রেশন কিনতে যেতে চাইলাম, কিন্তু রাহুল টাকা দিয়ে যায়নি। আমি একটু চিন্তায় পড়ে গেলাম। ঠিক সেই মুহূর্তে জামাই বলল, মা, আমি এ বাড়ির সদস্য, আপনি চিন্তা করবেন না। এই মাসের রেশন আমি কিনে দেব। আজ দুপুরের খাবার আমরা বাইরে খাব। তার কথায় আমি স্বস্তি পেলাম, এবং আমরা বাইরে বেরোনোর জন্য প্রস্তুতি নিলাম। প্রথমে জামাই আমাকে একটি রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে গেল। খাওয়া দাওয়া শেষ হলে আমরা মলে শপিং করতে গেলাম। মলে যা কিছু আমার পছন্দ হল, জামাই তা আমাকে কিনে দিল। রেশনের পাশাপাশি আমি নিজের জন্য অনেক কিছু কিনলাম, এবং সমস্ত খরচ জামাই দিল। রাহুল প্রায়ই আমাকে বকাঝকা করত যদি আমি রেশনের বাইরে কিছু কিনতাম, কিন্তু জামাই কিছুই বলল না। সে চুপচাপ যা কিছু দরকার ছিল সবই কিনে দিল। তার এমন ব্যবহারে মাঝে মাঝে মনে হচ্ছিল যেন সে আমাকে খুশি করার চেষ্টা করছে। সেদিন রাতে আমি মল থেকে কেনা নতুন নাইট ড্রেসটি পরেছিলাম। জামাই আমাকে সেই ড্রেসে দেখে একটু বিস্মিত হয়ে গেল এবং বলল, শাশুড়ি মা, আপনি খুব সুন্দর লাগছেন। সেই রাতে আবারও সে আমার ঘরে ঘুমাতে এসেছিল, কারণ অতিথি ঘরের এসি নষ্ট হয়ে গিয়েছিল। মাঝরাতে ঘুমের মধ্যে আমি বুঝতে পারি যে আমি তার খুব কাছে চলে এসেছি। ঘুম থেকে উঠে আমি দ্রুত দূরে সরে গেলাম এবং নিজের কাজে মন দিলাম। আজও জামাই ছুটি নিয়েছিল। নাশতা সেরে আমি যখন রান্নাঘরে বাটি পরিষ্কার করছিলাম, তখন সে পেছন থেকে এসে হালকা চিমটি কাটল। আমি চমকে গেলাম এবং হঠাৎ ভারসাম্য হারিয়ে তার উপর পড়ে গেলাম। সেই মুহূর্তে আমরা একে অপরের খুব কাছাকাছি ছিলাম, এবং আমার হাতের ময়দা তার মুখে লেগে গেল। এটি দেখে আমরা দুজনেই হেসে উঠলাম। সে মুচকি হেসে বলল, আপনার পেটে একটা পিঁপড়া ছিল, সেটাই সরানোর চেষ্টা করছিলাম। আমরা কিছুক্ষণ হেসে নিলাম, তারপর আবার নিজের কাজে ফিরে গেলাম। কিন্তু তার দয়া ও যত্ন আমার মনের মধ্যে রয়ে গেল। সেদিন থেকে আমি ভাবতে শুরু করলাম, যদিও আমার স্বামী আমাকে প্রায় উপেক্ষা করত, জামাই কিন্তু সবসময় আমার খেয়াল রাখত। তার বয়স আমার স্বামীর চেয়ে একটু কম হলেও সে অনেক বেশি যত্নবান এবং স্মার্ট ছিল। সে আমাকে একদিন বলেছিল, কোনো নারীর কিভাবে যত্ন নিতে হয় তা আমি ভালোই জানি। রাতে রাহুল বাড়ি ফিরে আসে এবং আমি নতুন নাইট ড্রেস পরেছিলাম। রাহুল অবাক হয়ে আমাকে জিজ্ঞাসা করল, এই ড্রেস কোথা থেকে এলো? আমি তাকে বললাম, আমি কিছু টাকা জমিয়েছিলাম, তাই নিজের জন্য এই ড্রেস কিনেছি। সে সন্দেহের চোখে আমাকে দেখল, কিন্তু আমি তার সন্দেহের কোনো গুরুত্ব দিলাম না। যিনি নিজের স্ত্রীর যত্ন নেন না, তার দৃষ্টিভঙ্গি নিয়ে ভাবার প্রয়োজনও নেই। আমার মনে হচ্ছিল, আমার যত্ন করার মানুষ হয়তো দায়িত্ব নিয়ে নেই, কিন্তু জামাই আমাকে সবসময় সম্মান দিয়ে দেখেছে। তার আচরণে বুঝতে পেরেছি সে আমাকে সঠিকভাবে দেখভাল করতে পারে।
আমি তখন বুঝে গিয়েছিলাম এই সম্পর্কের যত্ন করতে হবে যাতে এর সৌন্দর্য বজায় থাকে। সেই দিন থেকে আমি একটু রাহুলের কাছ থেকে দূরত্ব রাখার চেষ্টা করছিলাম। পরের দিন রাহুল এবং জামাই দুজনেই নিজেদের সময় মতো অফিসে চলে গেল। আমি কিচেনে কাজ করতে করতে ভাবছিলাম, আমি কি ভুল করছি? জামাইদের প্রতি আমার আকর্ষণ কি আমার স্বামী রাহুলের প্রতি অন্যায়? এই ভাবনার সঙ্গে আমি একটি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিলাম। আমি রাহুল এবং জামাইকে একটি মেসেজ পাঠালাম, আমার শরীর খুব খারাপ লাগছে। দরজা খোলা আছে, আমি আমার ঘরে বিশ্রাম নিচ্ছি। মেসেজ পাঠানোর কিছুক্ষণ পর জামাই দ্রুত বাড়ি চলে এলো। ঘরে ঢুকেই সে আমার ঘরে এসে আমার অবস্থা দেখতে লাগল। তার মুখে চিন্তার ভাব স্পষ্ট ছিল। আমি তখন হেসে উঠলাম। জামাই কিছুটা অবাক হয়ে বলল, এটা মজা করার সময় নয়। আপনি বললেন আপনার শরীর খারাপ, আমি তো খুব চিন্তিত হয়ে পড়েছিলাম। আসলে কি হয়েছে? আমি তখন তার হাত ধরলাম এবং বললাম, আমার কিছু হয়নি, আমি একদম ঠিক আছি। আমি শুধু পরীক্ষা করতে চেয়েছিলাম কে বেশি আমার যত্ন নেয়। তুমি আজ এই পরীক্ষায় পাশ করলে। জামাই আমার কথা বুঝে হালকা হেসে ফেলল। আমরা ধীরে ধীরে কাছাকাছি আসতে লাগলাম, কিন্তু ঠিক তখনই রাহুল ঘরে ঢুকে পড়ল। আমাদের একসঙ্গে দেখে তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সে দ্রুত এগিয়ে এসে আমাকে জামাই থেকে দূরে সরিয়ে দিল এবং অবাক হয়ে জিজ্ঞাসা করল, এটা কি হচ্ছে? তুমি কি তোমার জামাইয়ের সঙ্গে এভাবে থাকতে পারো? রাহুল খুব রেগে গিয়ে বলল, তুমি একবারও আমার কথা ভাবনি? তোমার কি একটুও খেয়াল হয়নি যে তুমি কি করছা? আমি শান্তভাবে উত্তর দিলাম, না রাহুল। যখন তুমি তানিয়ার সঙ্গে থাকো তখন কি তোমার মনে একবারও আমার কথা আসে? আজ আমি জানতাম তুমি আমার কোনো খবর নেবে না, তাই ইচ্ছে করে তোমাকে দম্পতির মতো তোলা আমার আর জামাইয়ের একটা সেলফি পাঠিয়েছিলাম। মেসেজেও ইচ্ছে করে লিখেছিলাম আমি তার সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করছি। রাহুল অবাক হয়ে বলল, তানিয়া, তুমি কি এসব বকছ কেন? তখন আমি তার মিথ্যার সব প্রমাণ তুলে ধরলাম, ওর এবং তানিয়ার ছবিগুলো দেখালাম। আমি তার সম্পর্কের সবকিছু আগে থেকেই জানতাম, কিন্তু এতদিন নিজের দাম্পত্য জীবনের জন্য চুপ ছিলাম। আমি ধৈর্য ধরে বললাম, অফিসের মিটিংয়ের নামে তুমি বাইরে গিয়ে তানিয়ার সঙ্গে সময় কাটাও, তার জন্য অনেক খরচ করো। অথচ আমি যখন ছোট্ট কিছু চাই তখনই তোমার মুখে শুধু খরচের কথা শোনা যায়। আমার সব অভিযোগ শুনে রাহুল হতবাক হয়ে গিয়েছিল। আমি আরও বললাম, আমি এতদিন চুপ থেকেছি, ভাবছিলাম হয়তো আমারই কোথাও ভুল ছিল। কিন্তু তোমার আসল রূপটা জামাই আমাকে দেখিয়েছে। যখন আমি ভেঙে পড়ছিলাম সেই সময় জামাই আমাকে সাহস জুগিয়েছে। রাহুল কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু আমি বললাম, তুমি যে সন্দেহ নিয়ে আমাদের দেখছ তা দূর করে একবার নিজের দিকে তাকাও। তুমি যা করেছ তারপরেও তোমার কি মনে হয় তুমি সঠিক? তুমি যদি ভাবো তোমার ভুল নেই, তাহলে আমার আর জামাইয়ের মধ্যে কোনো ভুল নেই। জামাই আর আমার মধ্যে কিছুই ভুল হয়নি। আসলে আমরা দুজনে মিলে তোমাকে একটা শিক্ষা দিতে চেয়েছিলাম, আর আজ তুমি যা দেখেছ সেটাও সেই নাটকেরই অংশ ছিল। যদি তুমি আমাকে অন্য কারো সঙ্গে দেখে কষ্ট পাও, তাহলে ভাবো আমি কিভাবে তোমাকে অন্য মেয়ের সঙ্গে মেনে নিতে পারি। এবার রাহুল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আমি আমার ব্যাগ তুলে নিলাম এবং বাড়ি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম, কারণ আর কিছুই মেনে নিতে পারছিলাম না। কিন্তু সেই মুহূর্তে রাহুল আমার হাত ধরে আমাকে থামিয়ে দিল। সে ক্ষমা চাইল এবং প্রতিজ্ঞা করল যে আজ থেকে সে আর কোনো অন্য মেয়ের পেছনে যাবে না এবং আমার প্রতি বিশ্বস্ত থাকবে। আমি জামাইকে ধন্যবাদ জানালাম, কারণ তার সাহায্যে আজ আমার সংসার বাঁচল। আজকের দিনে আমরা দেখতে পাই যে অনেক পুরুষ ও নারী ভালোবাসার পরিবার থাকা সত্ত্বেও বাইরের সম্পর্কে জড়িয়ে পড়ছে। তবে এটা বোঝা দরকার যে বাইরের কেউ আপনার পরিবার বা সঙ্গীর মতো কখনোই আপনাকে আগলে রাখতে পারবে না। বাইরের মানুষ কেবল নিজের প্রয়োজন মেটাতে আসবে। বিয়ের বাইরের সম্পর্কের কারণে আজকাল বিবাহবিচ্ছেদের সংখ্যা ক্রমশ বাড়ছে। এমন পরিস্থিতিতে বাড়ি ছেড়ে চলে যাওয়া কখনোই সমাধান নয়। এর বদলে পরিস্থিতির মুখোমুখি হওয়া উচিত। একজন স্ত্রী সেই ব্যক্তি হতে পারেন যিনি তার স্বামীকে ভুল পথ থেকে সঠিক পথে ফিরিয়ে আনতে পারেন। এটা প্রতিটি স্ত্রীর বোঝা উচিত। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। ধন্যবাদ।